ছাত্র জনতার আন্দোলনে সরকার পতন হয়েছে বা আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই ছাত্র জনতার পাশে আরেকটা গ্রুপ ছিল যাদের সংহতি, তাদের যদি আন্দোলনের সংযোগ না হতো তার হয়তো 5 তারিখের অবস্থা ঘটিত হতো কিনা সন্দেহ ছিল। সেটা ছিল সিপাহীদের। আমরা এই সিপাহীদের আমরা কিন্তু আন্ডারমাইন করে আমরা কিন্তু অংশগ্রহণে কখনো কোনো সময় কোনো কথা বলছি না। আমাদের আর্মি, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর কথা আমরা বলছি না। আমরা এই কথাটা বলবো সিপাহী জনতা এবং জনগণের আন্দোলন, ছাত্রদের আন্দোলন। আমরা কিন্তু সিপাহীর কথাটাকে সম্পূর্ণভাবে উজ্জ্বলভাবে আমরা দেখি। দ্বিতীয়ত, এই যে এইখানে কর্নেল হক, সিদ্দিক, সালাউদ্দিন এরা আছে, আমরা আমাদের সন্তানদের নিয়ে 1 আগস্ট আমরা বেরিয়েছি। আমরা ডিওএসএস মিরপুরে যে আন্দোলনটা করি তার পরবর্তী সময়ে রাওয়াতে আন্দোলন হলো। ছাত্রদের আন্দোলনের আলাদা একটা মাত্রা পেয়ে গেল। তারা বুঝতে পারলো আমাদের পিছে কারা আছে। আমরা 5 আগস্ট পেলাম। কাজে এটাকে কখনো ছোট করে দেখা যাবে। আরেকটা ছোট্ট জিনিস, আমাদের কাছে প্রধান অতিথি বীর উত্তম বা বীর বিক্রম, ইনি যশোর থেকে যুদ্ধ শুরু করেন, ইনি শেষ করেছেন সিলেটে। 68 সনে জন্মগ্রহণ, 68 সনে কমিশন পেয়েছেন, 77 সনে রিটায়ার করেছেন 9 বছর পর, 72 সনে বিয়ে করেছেন। একজন সেনাবাহিনী কর্মকর্তা যার এত অবদান সারা দেশের জন্য, দেশ স্বাধীনতার জন্য, তিনি মেজর হিসেবে রিটায়ার করলেন কেন? কেন জাতি তাকে সেইভাবে মূল্যায়ন করতে পারলো না? আমার আরো বিনয়ের সাথে বলতেছি, আমাদের অনেক বীরোত্তম সেনাবাহিনী অফিসার আছেন যারা মেজর হিসেবে রিটায়ার করেছে, কর্নেল হিসেবে রিটায়ার, তাদেরকে আমি আজকে উপরে কখনো দেখতে পারি না। আমরা এত অবহেলিত কেন? এই সেনাবাহিনী, এই সশস্ত্র বাহিনী এত অবহেলিত কেন? যখন দেশের ক্রান্তি লগ্নে, যখন সবচেয়ে খারাপ অবস্থানে থাকে, তখন এই সেনাবাহিনী এসে ত্রাণকর্তার ভূমিকা পালন করে। আজকে আমাদের যে সেনাবাহিনী প্রধান যারা যারা আছে, কয়েকজন সেনাবাহিনী প্রধান ভালোভাবে মৃত্যুবরণ বরণ করেছেন? কয়েকজন সেনাবাহিনী প্রধান ভালো অবস্থানে আছেন? 9 সালে 8 সালে জেনারেল মঈন এই দেশকে বাঁচিয়েছেন বলে আমরা মনে করি। উনি দেশে আসতে পারেন না। আমাদের সেনাবাহিনী প্রধান প্রেসিডেন্ট হয়েছেন, তারা সেনাবাহিনী নির্বাচনে ঢুকতে পারেন না, চিকিৎসা নিতে পারেন না। এগুলি কিসের আলামত? আমরা কখনো চিন্তা করি না যাদের কাছ থেকে আমরা সুবিধা, যাদের কাছ থেকে আমরা সাহায্য পাই, তাদেরকে আমি পরবর্তী সময় অবমূল্যায়ন করতে চেষ্টা করি। শুধু এইটা না, আমাদের অন্যান্য ক্ষেত্রেও তাই আছে। যারা দেশের জন্য কিছু করে, তাদের জন্য সমস্যাটা সমাধান হয়ে যায়, তখন তাদের জন্য আমরা কিছু করি না। পানি নিয়ে আমরা খুব কষ্ট করি। পাকিস্তানের কথা ধরুন, পাকিস্তান একটা নদীর পানি পায় না বা ইন্ডিয়া থেকে 100% পানির দাবিদার ইন্ডিয়া, একটা ফোঁটা পানিও পায় না। তাদের শুধুমাত্র একটা সিন্ধু নদী, এই সিন্ধু নদীতে 18টা বাঁধ করা আছে একটা নদীতেই। কাজেই তারা তাদের পানির সমস্যা দূর করেছে। আমাদের দেশে যে পানি আসে, আমরা কেন পানি নিয়ে আমরা এত হাহাকার করি? আপনারা ভেবে শুনে আশ্চর্য হবেন, সারা দেশে আমাদের যে পানি আসে প্রতি বছর, সেটা আসে 1093 মিলিয়ন একর ফিট। এটাকে যদি অন্যভাবে বলি, এই ইউনিটটাকে, এই পানি আমাদের দেশে যদি পানি ধরে রাখা হয়, সারা বাংলাদেশকে সারা বছরের জন্য 9.14 মিটার পানিতে ডুবিয়ে রাখা যাবে। এর 93% পানি ইন্ডিয়া থেকে আসে, অনলি 7% পানি রেইনফল থেকে হয়। আমরা তারপরেও, এত পানি আসার পরেও আমরা পানির জন্য হাহাকার করি। আমরা আমাদের সমস্যাটা সমাধানে চেষ্টা না করে শুধু পাশের দেশ ভারতকে স্বেচ্ছাচারিতার জন্য দায়ী করি, কিন্তু আমরা আমাদের কাজটা করি না। আপনারা গত একটা অনুষ্ঠানে আমি দাঁড়িয়ে থাকার সময় আমি দেখেছি কক্সবাজার 3-4 ফিট পানির নিচে, 2 দিন বৃষ্টির জন্য, পাশে মহাসাগর। সেইখানেও যদি একটা দেশ, একটা শহর পানিতে ডুবে যায়, সেটি কি অন্যের দোষ না আমার দোষ? হোয়াট দিস ইঞ্জিনিয়ার, এই ডেভেলপমেন্ট কারা করেছে? তারা কেন দেখে নাই? আমার মতো ইঞ্জিনিয়ার তারা ছিল, তাদেরকে ধরেন না কেন? ঠিক একইভাবে আমরা যদি আমাদের সমস্যাগুলি সমাধান করি, আমাদের কিছুই জানি, আভ্যন্তরীণ সমস্যা, আভ্যন্তরীণ সক্ষমতা যদি আমি শক্তিশালী করতে পারি, কোনো সমস্যাই থাকবে না। আমাদের যে পানি আসে তার মাত্র 12% পানি এভাপোরেশনে যায় এবং ইরিগেশনে খরচ হয়, আর বাকি 88% পানি বঙ্গোপসাগরে পড়ে যায়। আমরা এই পানিগুলি যেতে দিই কেন? আরেকটা কথা শুনলে, টেকনিক্যাল একটু কথা শুনলে আশ্চর্য হয়ে যাবে। শীতকালে কিন্তু আমাদের পানিতে কোনো নদীর স্রোত থাকে না। হ্যাঁ, ঠিক আছে, শীতকালে পানিতে কোনো স্রোত থাকে না, কিন্তু আমরা কিন্তু আরিচা বা ঢাকা থেকে ভোলা পর্যন্ত কিন্তু লঞ্চে যাওয়া আসা করতে পারি। উত্তরবঙ্গে বা পশ্চিমবঙ্গে
কোনো স্রোত থাকে না, পানি থাকে না। কিন্তু ঢাকা থেকে ভোলা পর্যন্ত কিন্তু 20 থেকে 30 ফিট পানি নদীতে থাকে, আমরা লঞ্চে যাওয়া আসা করতে পারি। এইটা একটা আল্লাহর দান। এটা হলো সি লেভেল ডিফারেন্সের কারণে। আমরা যদি আমাদের এই নদীগুলোতে বাঁধের সৃষ্টি করি, তাইলে আমাদের পানি নিয়ে কখনো সারা ইতে কখনো কোনো সমস্যার সমাধান মানে সমস্যায় আমরা পড়বো না। পানি নিয়ে আমাদের কোনো কিছুই হবে না। অতএব পানির সমস্যা যদি আমি করতে পারি, তাইলে ইন্ডিয়াও আমাদের সাথে কখনোই পানি নিয়ে কখনো কোনো সময় কিছু করবে না। তার নিজের দেশকে শুকনা রেখে আমাদেরকে কোনোদিনই পানি দিবে না। আমাদের সেভাবে ভাবতে হবে, 1 ফোঁটা পানি ইন্ডিয়া থেকে পানি পাবো না, অথচ আমাদের চলতে হবে। পৃথিবীতে অনেক দেশ আছে যাদের একটা নদীও নাই।